রাকেশবাবু, এতদিন ধরে তো তদন্ত চলছিল নিয়োগ দুর্নীতির আমরা জানি, কিন্তু এই যে হঠাৎ করে একটা আদালতের রায়ে একেবারে এতজনের চাকরি চলে যাওয়া, 25,753, সংখ্যাটা কিন্তু নগণ্য নয়। একজন শিক্ষক হিসেবে অন্তত কি প্রতিক্রিয়া প্রথম যখন শুনলেন, কি মনে হচ্ছিল? না, যেদিনকে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এই রায়টা ঘোষণা করলো, তার আগে থেকেই জানা ছিল ওই দিনই রায়টা প্রকাশিত হবে। আশঙ্কা একটা ছিলই, এবং আশঙ্কাটা কোনো অমূলকও ছিল না। দীর্ঘদিন ধরে এই বিচার প্রক্রিয়া নানানভাবে চলছিল, হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণ হাইকোর্টের তরফ থেকে আসছিল। সব মিলিয়ে একটা আশঙ্কা ছিলই, কিন্তু একেবারে 25,753 জনের পুরো প্যানেল বাতিল হয়ে গেল, এতে আমি অবাক হইনি। কিন্তু এই ঘটনাটা শোনার পরে যে 25,753 জনের পরিবারে ঘটনাটা ঘটল, তাদের পরিবারের বিষয়গুলো খেয়াল করলে বা ভাবলে আতঙ্কিত হচ্ছিলাম। আবার এই আতঙ্কটা অন্য দিক থেকে বললে যে অস্বাভাবিক ছিল তাও নয়, কারণ এই সরকারকে তো আমরা 2011 সালের পরে প্রতিটা বিন্দুতে দেখছি, এবং অনেক ঘটনার মধ্য দিয়ে এই সরকারের কার্যকলাপকে দেখছি, এবং তার ফলে রাজ্যের সকল অংশের মানুষের যে কি দুরবস্থা তৈরি হয়েছে সেটাও আমরা দেখছি। কৃষক থেকে, শ্রমিক থেকে, খেতমজুর থেকে, যুবক থেকে, মহিলাদের তরফ থেকে, ছাত্রছাত্রীদের তরফ থেকে এই রাজ্যের সরকার যে একটা মানে নরঘাতী সরকার আর কি, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছিলাম। তো সেই সব নিরিখে এই ধরনের একটা জিনিস যে হবেই অনুমান ছিলই আর কি। তো এই যে এসএসসির দুর্নীতির কারণে তো আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু এই যে মমতা ব্যানার্জি তিনি মঞ্চ থেকে বলছেন চাকরিহারাদের পাশে রয়েছি, এবং কোথাও গিয়ে আদালতের রায়কে বলছেন বেআইনি, কোথাও গিয়ে কি এটা মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা যে আসলে আইনজীবীরা মামলা লড়ে ভুল করছে দুর্নীতির বিরুদ্ধে, আর দুর্নীতিটা করে আমরা ঠিক করেছি? না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে সংসদীয় রাজনীতি করছেন, বিশেষ করে 1984 সাল থেকে, যে বছর তিনি প্রথম সংসদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তবে থেকেই তিনি নির্বাচক মণ্ডলীকে, সাধারণ মানুষকে ভুল মিথ্যে বলেই রাজনীতি করেন, এবং তার মধ্য দিয়েই তিনি এগিয়ে চলেছেন। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাস্তব সত্যি। 1984 সালে লোকসভা নির্বাচনে দেওয়াল লিখনে, পোস্টারে তিনি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন, এবং পরে সেটা প্রমাণিত যে ডক্টরের ডিগ্রিটা ওনার ভুয়ো ছিল, এবং তিনি নানান সময় নানান কায়দায় সাধারণ মানুষকে মিথ্যে কথা বলেন, বিভ্রান্ত করেন, এবং এটাই তার রাজনৈতিক দর্শন। অতএব এই যে হাইকোর্টের রায়, তার ফলে যে সারা রাজ্যের 25,753টি পরিবারের যে দুর্বিষহ সমস্যা, এটাকেও থেকে নিজেকে বাঁচবার জন্য নানারকম মিথ্যের আশ্রয় নিচ্ছেন, কখনো কোর্টকে দায়ী করছেন, কখনো বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করছেন, এটাই স্বাভাবিক আর কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দর্শনের পক্ষে এটা অত্যন্ত স্বাভাবিক, এবং তিনি সেটা করবেনই। এছাড়া তার নিজেকে বাঁচাবার বিকল্প আর কোনো রাস্তা নেই। সর্বোপরি যে বিষয়টা আমি তুলছিলাম, যে আইনজীবীদের দুর্নীতির বিরুদ্ধে মামলা করাটাই কি মানে ভুল হয়েছে, এই যে একটা বিষয় কোথাও গিয়ে মানুষকে উস্কে দেওয়া, এটাতে কি সফল মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ গতকালের ঘটনাও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কিছু বিতর্কিত চাকরি প্রাপকদের, একেবারে আদালত চত্বরে। দেখুন, বহু ঘটনার মধ্য দিয়ে এটা আমার কাছে অত্যন্ত স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দলটি করেন 1998 সাল থেকে, বিশেষ করে যার নিজেই সেই দলের নেত্রীও বটে, তৃণমূল কংগ্রেস, সেই দলটি
সমাজে যত রকমের অপরাধী, সমাজবিরোধী, দুষ্কৃতী আছে তাদের সংগঠিত করে একটি রাজনৈতিক দল, এবং স্থায়ীভাবে তার রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে এই সকল লোকদেরকে তিনি প্রশাসনে থাকার কারণে উৎসাহিত করে বিভিন্ন রকম কার্যকলাপ তিনি করে বেড়ান এবং তাদেরকে উস্কে দেন নানান কাজে। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রেও আমার দৃঢ় বিশ্বাস, আমার কাছে যদিও কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, তিনি নিশ্চিতভাবে কিছু দুষ্কৃতিমূলক লোকেদেরকে উস্কে দিয়েছেন এই বিচার প্রক্রিয়ায় সম্পর্কে সাধারণ মানুষের বিরুদ্ধে, বিচার প্রক্রিয়া বিরুদ্ধে সাধারণ মানুষকে একটা মানে উস্কে দেওয়ার জন্য আর কি। আমি একটা কথা এখান থেকে স্পষ্ট করে বলতে পারি, বিচার প্রক্রিয়াটা যে রয়েছে সেখানে তো কেউ অভিযোগ জানালে বিচার করবার জন্য, এবং অভিযোগ করলেই বিচার প্রক্রিয়ায় তো সেটি অভিযুক্ত হয় না, তারপরে তথ্য শুনানি ইত্যাদির মাধ্যমে প্রমাণিত হলে তবে বিচার প্রক্রিয়ায় শাস্তি বা সাজা ইত্যাদির ব্যবস্থা থাকে। অর্থাৎ 2024 সালের 22শে এপ্রিল যে রায়টা বেরোলো, সেই রায়ের যে 282 পাতা রয়েছে সেখানে আপনি যদি স্পষ্ট করে সমস্ত কিছু তথ্য দেখেন তাহলে 350টি অভিযোগ রিট পিটিশন জমা পড়েছে 2016 সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ার বেনিয়মের বেআইনির বিরুদ্ধে। তাহলে একটা নিয়োগ প্রক্রিয়ায় 350টা রিট পিটিশন হাইকোর্টে জমা পড়ে কেন? নিশ্চিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় নানান রকম উপায়ে বেনিয়ম বা বেআইনি কার্যকলাপ হয়েছে, এবং সেই অভিযোগ জমা পড়ার পরে সিবিআই তদন্ত হোক, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে তদন্ত হোক, বা অন্য কোনোভাবে হলফনামা হাইকোর্ট চেয়ে নেওয়ার ফলে সমস্ত তথ্য সামনে এসেছে। আসার ফলে জানা গেছে যে একটি নিয়োগ প্রক্রিয়ায় 17 দফা বেনিয়ম হয়েছে, যে বেনিয়মের কথা হয়তো কেউ কল্পনাও করতে পারে না এমন বেনিয়মও হয়েছে। যার মধ্যে প্রথম এবং প্রধানত যে বিষয়টা সামনে এসেছে, যে ওএমআর শিটে পরীক্ষা হয়েছে সেই ওএমআর শিটকে স্কুল সার্ভিস কমিশন একেবারে ডেলিবারেটলি ডিস্ট্রয় করে দিয়েছে। যারা পরীক্ষা নিয়েছে তারা কেন সেটা ডিস্ট্রয় করবে? এবং যে কোম্পানিকে দিয়ে স্ক্যান করা হয়েছে সেটাও সরকারি নিয়ম মেনে করা হয়নি। কেন করা হয়েছে? এবং ইতিমধ্যে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে এদের মধ্যে অনেকেই টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়েছে, দরখাস্ত করেনি চাকরি পেয়ে গেছে, শূন্য খাতা দিয়েছে চাকরি পেয়ে গেছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়ে গেছে, তালিকা মেয়াদ শেষ হয়ে গেছে চাকরি পেয়েছে, এটা প্রমাণিত। তাহলে স্কুল সার্ভিস কমিশনই অযোগ্যদেরকে কেন রিক্রুটমেন্ট করলো? স্কুল সার্ভিস কমিশনের কি দায়িত্ব ছিল অযোগ্যদেরকে মিশিয়ে দেওয়া যোগ্যদের সঙ্গে? তাহলে এই মিশিয়ে দেওয়ার দায়িত্বটা কারা নিয়েছিল, কার পরিকল্পনা নিয়েছিল? এবং ইতিমধ্যে আরেকটি ঘটনা আদালতে প্রমাণিত যে এই অযোগ্যদেরকে বাঁচাবার জন্য আমাদের রাজ্যের ক্যাবিনেট মিনিস্ট্রি তারা নতুন পদ সৃষ্টি করে, যাকে সুপারনিউমারি পোস্ট বলে, তাদেরকে বহাল রাখতে চেয়েছিল। তাহলে অযোগ্যদের নিয়োগ করা, আবার সে অযোগ্যদেরকে বহাল রাখার জন্য আইন বিরোধী সিদ্ধান্ত ক্যাবিনেট নিচ্ছে। কেন নিয়েছিল? অর্থাৎ এই সরকারের আমলে সর্বক্ষেত্রে দুর্নীতি, ঘুষ, স্বজনপোষণ, বেআইনি কার্যকলাপ ছাড়া স্বচ্ছভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিরপেক্ষতার মাধ্যমে কাজ করা এদের দ্বারা সম্ভব নয়, কারণ দলটাই হচ্ছে দুষ্কৃতীদের দল। এখানেই প্রশ্ন উঠছে স্যার, এই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে আসলে কাদের বাঁচাতে চাইছে এই ক্যাবিনেট? দুর্নীতিকে কি তাহলে প্রশ্রয় দেওয়া হচ্ছে এইভাবে? অবশ্যই, দুর্নীতিটাকে ঢাকার চেষ্টা অবশ্যই। এবং এটা আমাদের সাধারণ গ্রাম বাংলার মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে একটি প্রচলিত কথা আছে যে একটি মিথ্যাকে ঢাকতে গেলে শত মিথ্যার আশ্রয় নিতে হয়। এক্ষেত্রেও তাই, ঠিক তাই। আমরা শুনেনি উপেন বিশ্বাসের সেই চন্দন মণ্ডলের কথা, যে চন্দন মণ্ডলের কাছে যেই টাকা দিয়েছে সেই চাকরি পেয়ে গেছে। কোটি কোটি টাকা মন্ত্রীর বান্ধবীর বাড়িতে ফ্ল্যাটে পাওয়া যায়নি,
এই টাকা কোথা থেকে এসছে, এবং এই সমস্ত দুর্নীতি যা হয়েছে কোনো একটি ব্যক্তি সবাইকে লুকোছাপিয়ে করে ফেলেছে তা নয়। একেবারে রাজ্যের মন্ত্রিসভা, তার অধীনে শিক্ষা মন্ত্রকের অধীনে স্কুল সার্ভিস কমিশন, পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এবং শাসক দলের নেতা মন্ত্রী কেষ্ট বিষ্টু সবাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই ধরনের দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে। সেইটা যখন আজকে 350 অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের বিচারের মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে, তখন নিজের পিঠ বাঁচাবার জন্য এবং নিজের দলের নেতাদের এলাকায় পিঠ বাঁচাবার জন্য এবং ভোটের ময়দানে ভোটটাকে নিজেদের পক্ষে আনবার জন্য হাজার মিথ্যা গলা ফুলিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনী ময়দানে বলে বেড়াচ্ছেন, এবং এটা বলা ছাড়া মুখ্যমন্ত্রীর বিকল্প কিছু নেই। একদমই বিকাশবাবু, একটা রাজনৈতিক থেকে আপনি উত্থাপন করলেন, একটা প্রশ্ন কিন্তু এদিক থেকে উঠছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন তিনি পেশায় আইনজীবী, তারই পাশাপাশি বাম নেতা হিসেবেও তিনি বিশেষ পরিচিত। তো এই যে চাকরি দুর্নীতির বিরুদ্ধে তার আইনি লড়াই, এটা যে আসলে রাজনৈতিক দিকও রয়েছে, এটা কিন্তু রাজনৈতিক মহলে একাংশ কিন্তু দাবি করছে যে আসলে রাজনীতিটাকে জিইয়ে রাখতেই কিন্তু এইভাবে তিনি এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই করছেন এবং এতজনের চাকরি খেয়ে নিচ্ছেন। এবং কালকে তো বললাম, বিক্ষোভের মুখে পড়ে কিছু যারা বিক্ষোভ করেছেন তারা বলছেন আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নামটার সঙ্গে সবাই পরিচিত, পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ বিশেষ করে, যে তিনি একজন আইনজীবী। আইনজীবীর কাজ হচ্ছে আইনের সওয়াল করা, এবং তিনি সওয়ালটা কোথায় করবেন? বিচারালয়ে। এবং তিনি তার পেশাগত কাজটা তিনি করছেন, এবং তিনি যে কাজটা করছেন সেটা তো আইনসম্মত নৈতিকভাবে পেশাগত যে কাজ তিনি সেটাই করছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে তিনি সেই কাজটা করছেন। সেই কাজটা করতে গিয়ে চোর জোচ্চোরদের কিছু যারা অন্যায়কারী, যারা দুর্নীতির প্রশ্রয়দাতা, যারা দুর্নীতির সঙ্গে পৃষ্ঠপোষকতায় যুক্ত, তাদের তো রাগ হবেই এবং তারা তো ফোঁস-ফাঁস করবেই। কিন্তু সেটা জন্য এরা কখনোই প্রমাণ হয়ে যায় না যে ন্যায়টা অন্যায় হয়ে যায়, অন্যায়টা ন্যায় হয়ে যায়, সত্যটা মিথ্যা হয়ে যায়, মিথ্যাটা সত্য হয়ে যায়। বরং এটা থেকে প্রমাণিত হয়, বেশি বেশি করে প্রমাণিত হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতির বিরুদ্ধে, স্বচ্ছতার পক্ষে, আইনি সওয়ালের পক্ষে তিনি দৃঢ় ভূমিকা পালন করছেন। বিকাশবাবু, আর একটা প্রশ্ন যেটা উঠছে যে এই যে বামেরা এত কথা বলছেন, চাকরি দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলছেন, কিন্তু বাম আমলেও চিরকুটে তো অনেকের চাকরি হয়েছে, তাহলে সেটা নিয়ে তো তাদের মুখে তো তাদের কিছু বলতে শোনা যায় না। দেখুন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বাম আমলে প্রথম শুরু হয়েছে বা এই আমলে চলছে তা নয়, তার আগেও ছিল। এবং বিভিন্ন সময় শিক্ষক পদে নিয়োগের বিভিন্ন সময় নিয়মকানুনও ছিল। আমি বাম সরকারের আমলে দেখেছি দুরকম জিনিস। 1998 সালে স্কুল সার্ভিস কমিশন যখন ছিল না, তখনও স্কুলে নিয়োগ হতো। আবার 1998 সালে যখন স্কুল সার্ভিস কমিশন বামফ্রন্ট সরকার তৈরি করলো, তখনও স্কুলে নিয়োগ হতো। আবার 2011 সালের পরে স্কুল সার্ভিস কমিশন থাকা সত্ত্বেও স্কুলে নিয়োগ হচ্ছে। এবং আমি তো আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে অত্যন্ত স্পষ্ট, 1998 সালের আগে যখন স্কুলে নিয়োগ হতো, স্কুলের ম্যানেজিং কমিটি এমসি বিজ্ঞাপনের মাধ্যমে অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম চেয়ে নিয়ে নিয়োগ করত, তখনও কিন্তু অভিযোগ থাকতো যে এক্ষেত্রে কোনো স্বজনপোষণ হচ্ছে না। কিন্তু যাই অভিযোগ থাক না কেন, ন্যূনতম শিক্ষকতা মানে যোগ্যতা সম্পন্ন শিক্ষকরাই নিয়োজিত হতো। যোগ্যতা নেই অথচ নিয়োগ পেয়ে যাচ্ছে, এরকম ঘটনা কখনো ঘটেনি। আমি আবারও বলছি, তখন অভিযোগ যে ছিল না তা নয়, কিন্তু যারা শিক্ষক পদে নিয়োজিত হতো তাদের ন্যূনতম যোগ্যতা তাদের থাকতো এবং তারাই নির্বাচিত হতো। এবং 1998 সালের পর থেকে যখন স্কুল সার্ভিস কমিশন হয়, তারপরে 2011 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে।
আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি ছাত্র পড়াই, আমার ছাত্রছাত্রীরা স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে তারা নিয়োগপত্র হাতে নিয়ে এসে আমাদের দেখিয়ে যেত, স্যার আমি স্কুলে চাকরি পেয়েছি। আমরা খুশি হতাম এবং আমরা গর্ব অনুভব করতাম যে আমরা যাদেরকে পড়াচ্ছি তারা একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা নিয়োজিত হচ্ছে। আর 11 সালের পরে আমরা যা দেখছি, প্রথম হচ্ছে নিয়োগ নেই, নিয়োগ না থাকলে তারপরে যখন নিয়োগ হচ্ছে সেই ছাত্রছাত্রীরা এসে বলছে কিভাবে নিয়োগ হচ্ছে কিছু বুঝতে পারছি না, কোনো মেধা তালিকা বেরোচ্ছে না, মেধা তালিকায় পরিষ্কার তালিকা নেই, তাতে কে কত নম্বর পেয়েছে সেটা নেই। কিন্তু 2011 সালের এগুলো সব ছিল। এইগুলো সব গোপন করার যে প্রচেষ্টা, এইটার মাধ্যমে যেটা সামনে চলে আসে যে আমি নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম দুর্নীতি করব, কে করার কি আছে আমি দেখে নেব, এরকম একটা মনোভাব নিয়ে কাজটা করা। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। যে কোনো একটা সিস্টেমে বাছাই করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা সিস্টেমের একটা টলারেন্স লিমিটের মধ্যে থেকে যায়। এটা যে কোনো জিনিসের মধ্যে এটা হয়, যে কোনো কাজ করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। একেবারে 100% খাঁটি ঠিক হয় এরকমটা আমি কখনো বিশ্বাস করি না, বিজ্ঞানের ছাত্র হিসেবে তো আমি বিশ্বাসই করি না। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ মাথা থেকে শুরু করে তলা অবধি পরিকল্পনা করে দুর্নীতি করব, টাকার বিনিময়ে চাকরি দেব, অযোগ্যদের চাকরি দেব, স্বাভাবিকভাবে যোগ্যরা বঞ্চিত হবে, এরকম একটা মনোভাব নিয়েই কাজটা করা হয়েছে। এটা কাজ করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। এটা পরিকল্পনা করে যায়, নাহলে ক্যাবিনেট কখনো সিদ্ধান্ত নেয় সুপার নিউমেরারি পোস্ট করে অযোগ্যদেরকে টিকিয়ে রাখার জন্য।